গ্রীষ্মের শেষ দিকের এক শান্ত দুপুর, আকাশে বুক জুড়ে পেঁজা তুলোর মতো মেঘ। ফারদিন মানিকগঞ্জ শহরে এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান, পড়াশোনায় মনোযোগী, চিন্তায় গভীর। তার চোখে কিছু স্বপ্ন, কিছু হারিয়ে যাওয়া মুহূর্তের প্রতিচ্ছবি। সেদিন ছিল বিশেষ, কারণ তার প্রিয় বন্ধু আসিফের বিয়ে। অনুষ্ঠান গাজীপুরে আসিফের নিজ বাড়িতে। আসিফ বহুদিন ধরে অনুরোধ করছিল ফারদিনকে, তুই না এলে আমার বিয়েটা অসম্পূর্ণ মনে হবে রে ভাই। ফারদিন ব্যাগ গোছালো, মায়ের হাতে রান্না করা পরোটা খেয়ে একটি লাল রঙের কুর্তি পরে বের হয়ে পড়ল গাজীপুরের উদ্দেশ্যে। ঢাকার যানজট পেরিয়ে গাজীপুর পৌঁছেতে সময় লেগে গেল দুপুর গড়িয়ে বিকেল। আসিফের বাড়ি সাজানো, আলোকসজ্জায় ঝলমল করছে। বিয়ের আমেজ চারিদিকে ছড়িয়ে। অতিথিরা আসছে, হাসছে, খাচ্ছে, ছবি তুলছে। সেই মুহূর্তে কারোর সঙ্গে আলাপ করতে ইচ্ছে করছিল না ফারদিনের, বরং সে একটু নিভৃতে হেঁটে বেড়াতে চাচ্ছিল। বাড়ির পাশে এক চমৎকার ফুলের বাগান, গোলাপ আর বেলির সুবাসে ভরে গেছে চারদিক। সেখানে ঘটে গেল ঘটনাটি। এক কিশোরী, মাথায় গোলাপি ওড়না, চোখে মেঘের গভীরতা, তার পাশে দিয়ে হেঁটে গেল। হাঁটার এক পর্যায়ে হঠাৎ করে একটা কিছু মাটিতে ঝনঝন শব্দ করে পড়ল। ফারদিন থেমে গেল। সে নিচু হয়ে দেখল মাটিতে পড়ে আছে এক সোনার নূপুর, ছোট কিন্তু অত্যন্ত শৈল্পিক ডিজাইনের। আলোতে চকচক করছে। মেয়েটি খেয়াল না করে আগেই চলে গেছে। মেয়েটির পা থেকেই তো পড়ছে। ফারদিনের মনে মনে ভাবল। সে নূপুরটি হাতে নিয়ে মেয়েটির পেছনে দৌড় দিল। মেয়েটি তখন তার বান্ধবীদের সাথে দাঁড়িয়েছিল, রাফিয়া, লিজা, মনিকা। মেয়েটির নাম আফরিন, গাজীপুরের মেয়ে। গলার স্বরে ছিল সৌন্দর্য ও দৃঢ়তা। ফারদিন দূর থেকে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, কি বলবে বুঝতে পারছিল না। এতদিন প্রেম ভালোবাসার প্রতি ছিল সন্দেহপ্রবণ, এখন হঠাৎ করে কি যেন একটা টান অনুভব করেছে বুকের ভিতর। সে এগিয়ে গেল, কিন্তু মুখ খোলার সাহস হলো না। নূপুরটি পকেটে রেখে ফিরে গেল নিজের থাকার জায়গায়। কাল ওকে দিয়ে দেব, নিজেকে বোঝালো। সেই রাতে ফারদিন ঘুমাতে পারল না। চোখে ভাসছিল মেয়েটির মুখ। সে চোখের দৃষ্টিতে ছিল একরকম ব্যথা মেশানো সৌন্দর্য, যেন কিছু হারানোর আশঙ্কা লুকানো আছে। সে জানে না আফরিন বিবাহিত কিনা, কার সঙ্গে এসেছেন, তবে এক অদ্ভুত আকর্ষণে তার মন বারবার শুধু তার দিকে ছুটে যাচ্ছিল। পরের দিন সকালে আবার আফরিনকে খুঁজে বের করার চেষ্টা করলো ফারদিন। অবশেষে তাকে পেল, এক কোণে দাঁড়িয়ে ফোনে কথা বলতে। সাহস করে এগিয়ে গেল। এই যে, এটা আপনার কিছু কি? ফারদিন হাত বাড়িয়ে দিল। আফরিন তাকালো, চোখে অবাক ভাব। কিছুক্ষণের জন্য চুপ, তারপরে হেসে বলল, ওহ, আমার নূপুর কোথায় পেয়েছেন? বাগানের পাশ থেকে। গতকাল আপনি হেঁটে যাচ্ছিলেন তখন। আপনিই পেয়েছেন? অনেক ধন্যবাদ, আমি খেয়ালই করিনি। আসলে আমি ফেরত দিতে চাচ্ছিলাম আগে, কিন্তু সাহস পাইনি। আপনি হেসে ফেলল। আপনার নাম? ফারদিন। আমি আসিফের বন্ধু, মানিকগঞ্জ থেকে এসেছি। ও, তাহলে আপনিই সে ফারদিন যার এত গল্প শুনে আসিফের মুখে। এই ছোট্ট আলাপের পরেই দুজনের মধ্যে এক অদ্ভুত সংযোগ তৈরি হলো। আফরিন ফিরে গেল তার বান্ধবীদের কাছে, কিন্তু বারবার চোখ চলে যাচ্ছিল ফারদিনের দিকে। তেমনি ফারদিনেরও বারবার চোখে ভেসে উঠছিল সে হাসি, সেই চোখ। সেদিন রাতে ফারদিন নিজের ডায়েরিতে লিখল, তাহার পায়ের নূপুর এখন আমার কাছে। কিন্তু সত্যি কি আমি শুধু নূপুর ফেরাতে চেয়েছিলাম, নাকি এর চেয়েও কিছু বেশি? এর পরের দিন কয়েকদিন গাজীপুরেই কাটালো ফারদিন। বিয়ের নানান আয়োজনে ব্যস্ততা, কিন্তু সে যতটা ব্যস্ত থাকলো তার চেয়ে বেশি সময় ব্যয় করলো আফরিনকে খুঁজে দেখা, চোখের ভাষায় কিছু বলার চেষ্টা করা আর নিজেকে বোঝানোর মধ্যে। একদিন বিকেলে বাড়ির পাশের লেক পাড়ে
দেখা হলো আবার। এদিন দুজন হেঁটে বেড়াতে বের হয়েছিল নিজেদের মতো করেই। হঠাৎ করে মুখোমুখি। আপনি আবার এখানে? আফরিন বলল, আপনিও তো এখানে। তবে বলুন তো, আপনি কি করতেন যদি আমি না চিনে নিতাম নূপুরটা? আপনি ফেরত দিতেন? ফারদিন কিছুক্ষণ চুপ থেকে বলল, হয়তো না, রাখতাম নিজের কাছে। কারণ জানেন, সেই মুহূর্তটা আমার জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত ছিল। প্রথমবার মনে হয়েছিল কারো পায়ে পড়ে থাকা কোনো জিনিস এতটা মূল্যবান হতে পারে, কারণ সেটা তাকে ছুঁয়েছিল। আফরিন একটু চমকে গেল, কিন্তু মুখে হাসি রেখে বলল, বড্ড বড় বড় কথা বলেন আপনি মিস্টার ফারদিন। হয়তো, কিন্তু মন থেকে বলি। আফরিন আর কিছু বলল না, শুধু চুপ করে সামনে তাকিয়ে হাঁটতে লাগলো। ফারদিন ঠিক বুঝতে পারছিল না তার অভিব্যক্তি, তবে কিছু একটা ছিল, হয়তো স্নেহ, হয়তো কৌতূহল, হয়তো কিছু অনুভব যা সে নিজেও স্বীকার করে উঠতে পারছে না। এভাবে কেটে গেল কয়েকটা দিন। এক সময় ফারদিন ফিরে এলো মানিকগঞ্জে, কিন্তু রেখে এলো নিজের মন গাজীপুরে, সেই মেয়েটির চোখে, যে চোখে ছিল একরাশ অনিশ্চয়তা, এক ঝলক বেদনার রোদ্দুর। নূপুরটা সে এখনো ফেরত দেয়নি, কারণ সে জানে এই নূপুরই হলো সেই স্মৃতি যা একে অপরকে চিনিয়ে দিয়েছিল। এটি ছিল শুধুই শুরু, বাকিটা গল্প আরও গভীর ভালোবাসার, আঘাতের, বিচ্ছেদের, এক চিরন্তন আশার। মানিকগঞ্জে ফিরে আসার পরও ফারদিনের মনে আফরিনের ভাবনা ঘুরে ফিরে বেড়াচ্ছিল। বন্ধু রাশেদ, আসিফ আর শরীফ যতই মজা করুক, দুষ্টুমি করুক, ফারদিন যেন তাদের কথাগুলো শুনতে পারত না। তার মনে একটা ছোট্ট গোপন পরিকল্পনা ছিল, কীভাবে আফরিনের কাছে তার ভালোবাসার কথা বলতে পারবে। দিন কাটছিল, রাত আসছিল, আর তার ভালোবাসা বড় হচ্ছিল। বন্ধুদের সাহস দিয়ে ফারদিন ঠিক করলো গাজীপুর গিয়ে সরাসরি আফরিনকে জানাবে তার অনুভূতি। ফারদিনের জন্য গাজীপুর যাওয়া কঠিন ছিল না, কারণ আসিফ তাকে বারবার আমন্ত্রণ জানিয়ে বলেছিল। গাজীপুর পৌঁছানোর পর ফারদিন আফরিনের বাড়ির ঠিকানা নিয়ে তার বন্ধুর সাহায্য নিল। আফরিনের বাড়ি বড় আর ঐতিহ্যবাহী, চারপাশে বাগান, টাটকা গাছপালা, আর দেয়ালে সাদা রঙের গাছের ছায়া পড়েছে। ফারদিনের মনটা একটু কম্পিত হলো। সে ভাবল, আজকের দিনটাই তার জীবনের একটা বড় দিন হবে। অফিস থেকে ফিরেই আফরিন বাগানে বসেছিল বই নিয়ে। ফারদিন সাহস করে এগিয়ে গেল। আফরিন, কিছু কথা বলবো। আফরিন একটু বিস্মিত চোখে তাকালো। হ্যাঁ বলো। আমি অনেকদিন ধরে তোমার কথা ভাবছি। তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার সঙ্গে জীবন কাটাতে চাই। তুমি কি আমার অনুভূতিটা বুঝতে পারছো? আফরিন চোখে অস্বস্তি মেশানো হালকা হাসি। ফারদিন, আমি তো তোমাকে ভালোবাসতে পারি না। তুমি খুব ভালো বন্ধু, তবে একটু সময় দরকার। ফারদিন তার মনের ভাঙা অংশকে গুছিয়ে বলল, আমি অপেক্ষা করতে পারি। শুধু জানো যে আমার হৃদয় তোমার জন্যই ধুকধুক করে। কিন্তু আফরিন বেশ ঢেরটা দূরত্ব বজায় রেখেছিল। সে অনেক সময়ই কথা এড়িয়ে যেত, ফোনে ধীরে ধীরে কম জবাব দিত। মাঝে মাঝে আবার বন্ধু রাফিয়া, লিজা আর মনিকার সঙ্গে সময় কাটাতে দেখত। তারা তাকে বুঝিয়েছিল, ফারদিন ভালো ছেলে, কিন্তু তুমি কি পুরোপুরি প্রস্তুত? আফরিন নিজেও বুঝতে পারত ফারদিন তার প্রতি অনেক বেশি মনোযোগ দেয়, কিন্তু ভেতর থেকে সে কিছু একটা বাধা অনুভব করছিল, কোনো অজানা ভয়ের মতো। একবার ফারদিন তার বন্ধুদের সঙ্গে মজা করছিল, আমি আফরিনকে প্রপোজ করেছি। হ্যাঁ, একবারে সরাসরি, কিন্তু ও একটু ইগনোর করছিল। রাশেদ হাসতে হাসতে বলল, তুই কি বুঝছিস ও একটা গোপন কথা লুকায় ওর মনে? আসিফ যোগ দিল, হয়তো ওর মনেও তোর জন্য কিছু অনুভূতি আছে।
কিন্তু ওকে বুঝতে কিছু সময় লাগবে। শরীফ বলল, তবে তুই হতাশ হবি না, ধৈর্য ধরো। ফারদিন শুধু মাথা নেড়ে বলল, আমি ধৈর্য ধরবো, ওকে ছাড়বো না। আফরিন যখন তার বন্ধুদের সঙ্গে ছিল তখনও মাঝে মাঝে ফারদিনের কথা তার মনকে স্পর্শ করত। সে নিজের আত্মমর্যাদার বজায় রাখার চেষ্টা করত, তার সেলফ রেসপেক্ট হারাতে চাইতো না। তাই ইগনোর করলেও তার ভিতরে এক ধরনের কৌতূহল জন্মাচ্ছিল। ফারদিনের ভালোবাসার প্রকৃত রহস্য কী? একদিন রাফিয়া বলল, তুই কি কখনো ভেবেছিস ফারদিন কেন এত উদার? সে কীভাবে এত পরোপকার করে? মনিকা যোগ দিল, হ্যাঁ, ও খুব আলাদা, অনেক দূর পর্যন্ত যাবে তোকে খুঁজে পেতে। লিজা বলল, তবু তুই ওর প্রস্তাব মেনে নে না কেন? আফরিন অস্বস্তিতে মাথা নেড়ে বলল, আমি প্রস্তুত নই। ফারদিন তখনও প্রত্যেক দিন ফোন করতো, বার্তা পাঠাতো এবং সময় পেলে গাজীপুর যেত। সে কখনো আফরিনকে চাপ দেয়নি, কেবল তার পাশে থাকতে চেয়েছে। কখনো কখনো তার সোনালি চোখে অশ্রু ফুটত, কিন্তু সে তার লুকিয়ে রাখত। একদিন বৃষ্টি নামলো গাজীপুরের এক কোণে। ফারদিন ও আফরিন একটা পুরনো বইয়ের দোকানে মিলল। ফারদিন হেসে বলল, আমি এই শহরের সব কোণা ঘুরে দেখেছি, কিন্তু তোমার মতো মেয়েকে আজও খুঁজে পাইনি। আফরিন একটু লাজুক হয়ে বলল, ফারদিন, তুমি কেমন মিষ্টি কথা বলো। তবু সে জানতো তার মন পুরোপুরি ফারদিনের জন্য প্রস্তুত নয়। এক রাতে ফারদিন তার বন্ধুদের কাছে বলল, আমি ওকে হারাতে চাই না, আমার ভালোবাসা যেন কোনো দিন ফুরায় না। রাশেদ বলল, তুই তো অপেক্ষা করো, সময় তোমাদের জন্য ভালো কিছু নিয়ে আসবে। কবিতা। আফরিনের অনুভূতি। চোখের আড়ালে তুমি দাঁড়িয়ে আছো, তুমি জানো না আমি কত দূরে হারাই। শব্দহীন ভালোবাসায় বেঁধে রেখেছ আমাকে, তবুও দূরে থেকে আমি তোমাকে আঁকড়ে ধরেছি। অজস্র কথার মাঝে আমি চুপ, হৃদয়ের আড়ালে লুকানো আশার আলো জ্বলে। তুমি আমার স্বপ্ন, তুমি আমার আশা, কিন্তু আমার কণ্ঠ থেকে গোপন এক দূরত্ব বলে যায়। নীরব রাতের আকাশ যেমন কখনো হঠাৎ করে উজ্জ্বল হয়ে ওঠে তারা ঝলকে, তেমনি ফারদিন ও আফরিনের সম্পর্কেও নেমে এলো এক নতুন আলো। আগের বিয়ের অনুষ্ঠানে মাত্র কয়েক মিনিটের পরিচয় থেকেই দুজনের মনে একটি নামহীন অনুভবের বীজ রোপিত হয়েছিল। সময় গড়িয়ে গেলেও সেই বীজ প্রতিদিন একটু একটু করে অঙ্কুরিত হচ্ছিল। গাজীপুরের জরুন গ্রামে বিয়ের অনুষ্ঠানের পর ফারদিন আবারও শহরে ফিরে এসেছিল। সে এখন ঢাকায় একটি বেসরকারি সংস্থায় ইন্টার্ন করছে। সময়টা ব্যস্ততায় কাটে, তবে মনটা কোথায় যেন অন্যখানে পড়ে থাকে, আর সেই অন্যখান মানে আফরিন। এদিকে আফরিনও মাঝে মাঝে বারান্দায় বসে ফোনে অপ্রয়োজনীয় স্ক্রল করতে করতে হঠাৎ করে ফারদিনের মুখ মনে করে একটা হালকা হাসি দেয়। তারপর আবার নিজের উপর রাগ করে, কী যে করছি, একটা ছেলের কথা ভেবে বসে আছি। নিজে নিজেকে দোষ দেয়, আবার মনে মনে স্বীকারও করে সে কিন্তু অন্যরকম ছিল। কবিতা। অনুভব। তোমার চোখে কি ছিল? কিছু সাদা আলো, যা আধারে এসে জ্বলে গেল আমার ভালো। একটুখানি হাসি আর একটুখানি স্পর্শ, তারপরে বুকে জন্ম নিল একটুখানি রক্তরস। তোমায় দেখি আর নিজেকে দেখি না, তুমি ছাড়া বাকি জগৎ এখনও অচেনা। রোহানের আগমন। আফরিনের মামাতো ভাই রোহান একেবারে আলাদা ধাঁচের ছেলে। টিকটক আর ইনস্টাগ্রাম রিলসে ডুবে থাকা তার নেশা। পড়াশোনার চেয়ে ক্যামেরার সামনে অঙ্গভঙ্গি করতে সে বেশি পছন্দ করে। পরিবারে কেউ কিছু বললেই বলে, আজকাল তো ভাই ভাইরালি সব, পড়াশোনা করে কে টাকা কামায়। রাফিয়া, মনিকা, লিজারা ওকে একদম পছন্দ করে না। তাদের মনে হয় রোহান সবসময় অপ্রাসঙ্গিক।
কিন্তু আফরিন চুপ করে থাকে, কারণ ছোটবেলা থেকে ওদের সম্পর্কটা মধুর ছিল। একদিন একটা বিশেষ ঘটনা ঘটল। জরুন গ্রামের স্কুলের পেছনে একটি ছোট খেলার মাঠ। সেখানে এক বিকালে রোহান টিকটক করতে গিয়ে পড়ে যায়, পা মুচকে যায় তার। পাশে দাঁড়িয়ে থাকা কিছু ছেলেপুলে হাসাহাসি করতে থাকে। ঠিক তখনই মাঠের পাশ দিয়ে যাচ্ছিল ফারদিন। সে দ্রুত ছুটে আসে, ছেলেগুলোকে ধমক দিয়ে সরিয়ে দিয়ে রোহানকে তুলে নেয়। প্রথমে রোহান অপ্রস্তুত, পরে ধীরে ধীরে বলে, ভাই ধন্যবাদ। আপনি না ওই বিয়েতে আসছিলেন না? ফারদিন মাথা নেড়ে বলে, তুমি আফরিনের ভাই? হ্যাঁ, হেসে বলে রোহান। আমি রোহান, আপনি বেশ অন্যরকম মানুষ। এই এক ঘটনায় যেন রোহানের মনে একটা নতুন আলো জ্বলে ওঠে। ফারদিন তাকে সেদিন তার নিজের রিক্সা করে ক্লিনিকে নিয়ে যায়। পথে দুজনের কথা হয়। ফারদিন জানায় সে কীভাবে গরিব ছেলে মেয়েদের জন্য কাজ করতে চায়। তার স্বপ্ন, তার যন্ত্রণা, গল্প সব কিছু এমনভাবে বলে যে রোহান মুগ্ধ হয়ে শোনে। পরদিন থেকে রোহান নিজের ফোনের স্ক্রিন টাইম কমায়, স্কুলে নিয়মিত যেতে শুরু করে। টিকটকের বদলে এখন সে ফারদিনের মতো করে কিছু করতে চায়। ধীরে ধীরে ফারদিন তার অনুপ্রেরণা হয়ে ওঠে। প্রেমের প্রকাশের পথে ফারদিন একদিন ছোট্ট একটি সামাজিক কাজের জন্য জরুন গ্রামে আসে। একটি পরিবার যাদের মেয়েটি প্রতিবন্ধী, তাদের জন্য সাহায্য নিয়ে আসে। সে স্কুলে গিয়ে মেয়েটিকে হুইল চেয়ার দেয়। তার পরিবারের জন্য খাবারও প্রয়োজনীয় জিনিসপত্রও। আফরিন সেটা দেখছিল দূর থেকে, তার চোখে পানি চলে আসে। এত অল্প বয়সী একজন ছেলে যার নিজেরও সীমাবদ্ধতা আছে, সে কীভাবে অন্যদের জন্য এত ভাবে? রোহান আফরিনকে বলে, আপু, আমি তো জানতাম না এই ভাইয়া এত ভালো। আমি এখন বুঝি কেন তোমার চোখে তার জন্য একটুখানি আলো ঝিলমিল করে। আফরিন লজ্জা পায়, কিন্তু মুখে কিছু বলে না। রোহান এক ধাপ এগিয়ে যায়। আপু, যদি তুমি চাও আমি তোমাদের মাঝে ব্রিজ হতে পারি। আমি জানি সে তোমাকে পছন্দ করে। আফরিন একটুখানি হেসে বলে, রাখো এসব কথা, বাদ দাও, এখন এসবের সময় নয়। রোহান মুখ বাঁকায়, এই যে লজ্জা পেয়ে গেল। ভালোবাসার গন্ধ। এরপর দিন দিন ফারদিন ও আফরিনের মাঝে দেখা সাক্ষাতের পরিমাণ বাড়ে। রোহান মাঝে মাঝে পরিকল্পনা করে দুজনকে এক জায়গায় নিয়ে আসে। হঠাৎ করেই রিক্সার পেছনে দেখা হয়ে যায়, কিংবা রাস্তার ধারে এক চায়ের দোকানে। একদিন আফরিন নিজেই বলে বসে, তুমি কি সবসময় এমনই ছিলে? ফারদিন মৃদু হেসে বলে, আমি জানি না, তবে মানুষকে ভালোবাসতে শিখেছি আমার সংগ্রাম থেকে। সেদিন আফরিন আর কিছু বলে না, শুধু রোহানের দিকে তাকিয়ে একটা ধন্যবাদ জানায়। কবিতা তোমার ছায়া। তুমি যখন পাশ দিয়ে চলে যাও, হৃদয়ের ভেতর কিছু কাঁপে। তোমার ছায়াটুকু পড়ে আমার পথের ধারে, আর আমি পথ ভুলে যাই, জানি না কোনটা সোজা। তুমি কিছু বলো না, আমি কিছু চাই না, তবু তোমায় ছাড়া দিন যেন হয় না পূর্ণতা, ভালোবাসার পরিপূর্ণতা। রোহান একদিন ফারদিনকে সরাসরি বলে, ভাইয়া, আপনি জানেন আমার আপু আপনাকে পছন্দ করে, তবে সে বলতে পারে না। ফারদিন অবাক হয়, আবার আনন্দেও ভরে যায়। তুই কি বলিস এসব? সত্যি ভাইয়া, আপনি শুধু সাহস করে ওর সামনে একবার কিছু বলুন, আমি গ্যারান্টি দিচ্ছি সে আপনার হবেই। এরপর এক সন্ধ্যায় গ্রামের পাশে ছোট্ট বাগানে রোহান তাদের দুজনকে নিয়ে আসে। বাতাসের স্নিগ্ধতা, গাছের পাতার ঝিরঝির আওয়াজ। আপনি এক পাশে দাঁড়িয়ে, ফারদিন ধীরে ধীরে কাছে আসে। তুমি কি কখনো ভাবনি আমাদের মাঝে কিছু হতে পারে? আফরিন চমকে ওঠে, তারপর শান্তভাবে বলে, ভাবিনি, কিন্তু বিশ্বাস করো ইদানিং ভাবতে শিখেছি। এই প্রথম দুজন মুখোমুখি দাঁড়িয়ে নিজেদের অনুভব স্পষ্ট করে বলে। রোহান দূর থেকে দেখে, মুখে হাসি। এই মুহূর্তে যেন তার টিকটক স্টার হওয়ার বাসনা মুছে গেছে। এখন সে ভালোবাসা ছড়াতে চায়।
ঢাকার আকাশে আজ গভীর নীল, যেন তাদের দুজনের মনের গভীরতায় প্রতিফলিত হচ্ছে আকাশের রঙে। সময়টা বসন্তের মাঝামাঝি। ফারদিন ও আফরিনের সম্পর্কে এখন ফুলে ফলে ভরা এক বাগান। তবু এর আগেও ঝড় এসেছে। আগের অধ্যায়ের শেষ ভাগে যখন রোহান তাদের সম্পর্ক গুছিয়ে দেয়, তখনই এক নতুন ধারা শুরু হয় তাদের জীবনে। ফারদিন এখন প্রতিদিন সকালে আফরিনকে গুড মর্নিং মেসেজ পাঠায়, একদিন বাদ যায় না। আফরিনও এখন আর আগের মতো নিরুত্তাপ থাকে না। সে মিষ্টি করে উত্তর দেয়, মাঝে মধ্যে কোনো ছবি পাঠায়, তার বইয়ের উপর রাখা কফির কাপের কিংবা জানালার বাইরে তাকিয়ে থাকা মুখের। ফারদিন তখন এক দৃষ্টিতে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে, যেন সেটা এক টুকরো স্বর্গ। দৈনন্দিন কথোপকথন। আফরিন, তুই জানিস, তোকে না দেখলে দিনটা ফাঁকা লাগে। তোর কথা শুনলে মনে হয় দুনিয়াটা এখনও সুন্দর। সত্যি বলছি, তোর হাসি আমার সবচেয়ে প্রিয় শব্দ। বন্ধুরা বিষয়টা ভালোই জানে। রাশেদ, আসিফ আর শরীফ তিনজনই ফারদিনের প্রতিদিনের ক্যালেন্ডার ইভেন্টের মতো বুঝে গেছে। ঠিক কখন সে ফোনে হাসে, কখন চুপ থাকে, আর কখন আকাশের দিকে তাকিয়ে কাজ জাগায়। ওই ফারদিন, আবার প্রেমিকের চেহারা করছিস? হাসতে হাসতে বলে রাশেদ। ভাইরে, এই প্রেমের নাম মরছি মিয়া, উত্তর দেয় আসিফ। শরীফ চুপচাপ একটা গম্ভীর ভঙ্গি করে বলে, এই প্রেম টিকে রাখবি, ভুলে যাস না। প্রেম একদিনে হয় না, গড়তে হয় সময় নিয়ে। অন্যদিকে আফরিনের জীবনেও পরিবর্তন এসেছে। রাফিয়া, লিজা, মনিকা তিন বান্ধবী বুঝে গেছে যে আফরিন এখন নিয়মিত কাউকে নিয়ে ভাবে। কারো কথা বলে না, কিন্তু ফোনটা সারাক্ষণে হাতেই থাকে। আফু, তোর চোখে সে ঝিলিকটা আছে এখন? ভালোবাসা বুঝি এমন করে আলো ছড়ায়, বলে লিজা। আরে সে তো অনেক আগেই ছড়িয়ে পড়েছে, হেসে ওঠে রাফিয়া। রোমান্টিক সময়গুলো। একদিন বিকেলে ফারদিন আর আফরিন প্রথমবার একসাথে ঘুরতে যায়। একটা পুরাতন বইমেলার পাশে ছোট্ট কফি শপ, নাম বই আর গল্প। ফারদিন আগে থেকে বুকিং দিয়ে রেখেছিল। বসে বসে তারা গল্প করে, নিজেদের পছন্দের বই নিয়ে আলোচনা করে। ফারদিন বলে, তুই জানিস, তোর জন্যই তো আবার কবিতা লিখতে শুরু করেছি। আফরিন একটু চমকে ওঠে, সত্যি? হ্যাঁ, শুনবি? শোনাও। তখন ফারদিন তার খাতাটা খুলে পড়ে। তুই নীল আকাশের তারা, আমি চিরন্তন অন্ধকার। তুই হাসলে আমি আলো হই, তুই কাঁদলে আমারও হৃদয় ভাঙ্গে চূড়ান্তর। তুই আছিস বলেই আমি আছি, তুই না থাকলে আমি শূন্য এক ছায়া মাত্র। আফরিন নীরব হয়ে যায়, কিছু সময় চোখ বন্ধ করে থাকে। তার চোখের কোণে এক ফোঁটা জল জমে ওঠে। ফারদিন সেটা দেখতে পেয়ে বলে, ভুল বলেছি কিছু? না, সব ঠিক বলেছ, একটু বেশি ভালো বলেছ বোধ হয়। রোহানের ভিন্ন রূপ। রোহান যে আগে শুধু টিকটক আর রিলস ভিডিও বানিয়ে সময় কাটাতো, সে এখন কিছুটা বদলেছে। ফারদিনের মানবিকতা, আফরিনের প্রতি তার অগাধ শ্রদ্ধা, এসব দেখে সে নিজেও ভেতরে ভেতরে কিছুটা বদলেছে। আগে পড়াশোনায় মন না দিলেও এখন অন্তত চেষ্টা করে মাঝে মাঝে বই পড়ে। সে এখন ফারদিনের প্রতি এক ধরনের শ্রদ্ধা অনুভব করে। দোস্ত না থাকলে বুঝি না যে ভালোবাসা এমনও হয়, বলে একদিন ফারদিনকে। তুইও পারবি রোহান, শুধু নিজের ভেতরে মানুষটাকে খুঁজে পেতে হবে। ফারদিন তাকে আশ্বস্ত করে। রোহান তখন আফরিনকে বলে, তুই তো ভাগ্যবতী, এমন একজনকে পেয়েছিস যে তোর চোখের দিকে তাকিয়ে নিজেকে খুঁজে পায়। একটি সংকট, তাদের মধ্যে একটি ছোট্ট ভুল বোঝাবুঝি হয়। ফারদিন হঠাৎ একদিন আফরিনের একটি স্ট্যাটাস দেখে চুপচাপ হয়ে যায়, কিছু না বলে দিন কাটিয়ে দেয়। আফরিন বুঝে যায় কিছু একটা হয়েছে, ফোন করে মেসেজ করে কিন্তু উত্তর পায় না। তখন রোহান আফরিনের পাশে দাঁড়ায়। সে ফারদিনকে বোঝায়, ভাই ভুল বুঝিস না, মনের মধ্যে যা আছে মুখে বল। মেয়েরা না অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে যায়। শেষমেশ ফারদিন আফরিনের সামনে গিয়ে বলে, তুই আমার কাছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। তোর একটুখানি কষ্ট আমার পৃথিবী অন্ধকার করে দেয়। আর এমন হবে না, আমি কথা দিচ্ছি। আফরিন হাসে বলে, তুই শুধু আমার পাশে থাকিস, আমি তোর কাঁধে বড় দিয়ে জীবন পার করতে চাই। একটা ছড়া, সে সময়ের জন্য ভালোবাসা মানে শুধু ভালো লাগা নয়,
ভালোবাসা মানে মেঘলা আকাশ ও সূর্য খোঁজার প্রয়াস। ভালোবাসা মানে চুপচাপ কাঁধা চোখে প্রিয় কারো ছোঁয়ায় হাসির ছায়া। ভালোবাসা মানে শব্দহীন কবিতা, যেখানে প্রতিটি ছন্দ শুধু প্রিয়জনের নামে বাঁধা। এভাবে দিন যায়, রাত যায়, আর ফারদিন ও আফরিনের সম্পর্ক রূপ নেয় গভীর বন্ধনে। জীবনের প্রতিটি মুহূর্তে তারা একে অপরের ছায়া হয়ে ওঠে, বন্ধুরা পাশে থাকে, হাসির মুহূর্তগুলো ভাগ করে নেয়। এখনও সবুজের মতো অন্ধকার হাজির হয়নি তাদের জীবনে। তারা জানে না কোন মোড় ঘুরলে আসবে না এক ঝড়, তবে তারা জানে একে অপরের ছাড়া এই জীবন অসম্পূর্ণ। আকাশে আজ ঘন মেঘ, চারপাশে যেন এক বিষণ্ণতা ছড়িয়ে পড়েছে। রোদের হাসি ঢেকে গেছে অজানা আশঙ্কার ছায়ায়। ফারদিনের বুকের ভেতরেও যেন একই ধরনের একটা শূন্যতা কাজ করছে। গত কিছুদিনে আফরিনের আচরণের যে উষ্ণতা ছিল, আজ তার নেই। তার কণ্ঠে যেন এক অজানা দ্বিধা। এদিকে আফরিন মানসিকভাবে চরম অস্থিরতায় ভুগছিল। বাবা মার কথায় সে কেবল চুপ করে থাকতো, তাদের চোখে এখন ফারদিন নামটি এক নিষিদ্ধ শব্দ। একদিন সন্ধ্যাবেলা আফরিনের মা বাসায় এসে জানালেন, একজন সম্ভ্রান্ত পরিবারের ছেলে সবুজ, তিনি আফরিনকে পছন্দ করেছেন এবং তারা বাবা মা খুব আগ্রহী এই বিয়েতে। সবুজ এই নামটা শোনার পরে আফরিনের শরীর কেঁপে উঠল। কলেজে থাকাকালীন একাধিকবার তার নজর পড়েছিল আফরিনের উপর। লম্পট, নেশাখোর, প্রভাবশালী, এই তিনটি শব্দে সবুজকে ব্যাখ্যা করা যায়। সে ছিল জরুন এলাকার প্রভাবশালী বাড়িওয়ালা, যার এক কথায় অনেক কিছু হয়ে যেতে পারত। আফরিনের পরিবার অনেক দিন থেকে আর্থিক সংকটে ভুগছিল। সবুজের প্রস্তাবে তারা যেন নতুন এক আশার আলো দেখতে পেল। টাকা, সম্পদ, প্রভাব সবই তো তাদের চাই, আর এই সুযোগ তো বারবার আসে না। কিন্তু আফরিন, সে যেন হারিয়ে যেতে লাগলো নিজের ভেতরের আর্তনাদে। সে স্পষ্ট জানালো সে বিয়ে করতে চায় না। রাতের অন্ধকারে একদিন সবুজ এসে হাজির হলো তাদের বাসায়। তার কণ্ঠে হুমকি, যদি বিয়ে না করো তাহলে আমি ফারদিনকে আর তোমার সম্পর্কের সমস্ত ছবি, মেসেজ, ডিটেলস তোমার বাবা মাকে দেখিয়ে দেবো। তুমিও জানো এমন কিছু ছবি আমি ফেক আইডি থেকে নিয়ে ফেলেছি। আফরিন বোবা হয়ে গেল, তার হৃদয় কাঁপতে লাগলো আতঙ্কে। সে জানে না কি করবে। ফারদিনকে জানালে বিপদ আরও বাড়বে। সে জানে সবুজ কতটা ক্ষমতাশালী ও বিপজ্জনক হতে পারে। পরদিন মা তাকে ডেকে বললেন, তোর এই সুযোগ হাতছাড়া করবি না। সবুজের মতো ছেলে তো বারবার আসে না। আমাদের অবস্থা তো বোঝ। টাকা পয়সা, নিরাপত্তার জন্য এই বিয়ে কর। ভালোবাসা দিয়ে কি সংসার চলে? আফরিন চুপ, চোখে জল। ফারদিনের মুখটা মনে পড়ে যায় বারবার। তার সে হাসি, সে আদর, সে পরম নির্ভরতা। কীভাবে এসব কিছুর বিনিময়ে সে নিজেকে বিকিয়ে দেবে একজন লম্পটের হাতে? তবে পরিস্থিতি তাকে ধীরে ধীরে পরাস্ত করতে লাগলো। বাবা মা একের পর এক মানসিক চাপ দিতে লাগলেন। বাসায় সবুজ প্রায় আসতো ভারী উপহার নিয়ে। এমনকি একদিন লুকিয়ে সে আফরিনের হাত ছুঁয়ে বলল, এই হাত একদিন আমার হবে, তোমার ইচ্ছে হোক বা না হোক। আফরিন থরথর করে কাঁপছিল। পরের দিন সে কলেজে গিয়ে রাফিয়া, লিজ আর মনিকার সঙ্গে সব খুলে বলল। তারা সবাই চমকে গেল। রাফিয়া বলল, তুই এখনই ফারদিনকে জানা, ও নিশ্চয়ই কিছু একটা করবে। কিন্তু আফরিন জানে ফারদিন কিছু করলে পরিস্থিতি আরও খারাপ হবে। সবুজের রাগান্বিত প্রতিশোধ অনেক বড় বিপদ ডেকে আনতে পারে। সে তাই চুপ থাকলো। একদিন কলেজ থেকে ফেরার পথে আফরিনকে ফারদিন হঠাৎ জিজ্ঞেস করলো, তোমার চোখে আজকাল কেমন যেন কষ্ট দেখি, আমার কিছু বলা উচিত ছিল না? আফরিন শুধু বলল, তুমি ভালো থেকো, অনেক ভালো। ফারদিন আর কিছু বলেনি। সে বুঝতে পারছিল কিছু একটা ঘটছে, কিন্তু আফরিন তাকে কিছু বলতে চাচ্ছে না। তারপর কিছুদিন কেটে গেল। হঠাৎ একদিন ফারদিন জানতে পারলো আফরিনের বিয়ে ঠিক হয়েছে, আর পাত্রের নাম সবুজ। সে যেন বজ্রাঘাতে হতবাক হয়ে গেল। রাশেদ, আসিফ আর শরীফ সবাই তাকে শান্ত করতে চাইল, কিন্তু সে শুনতে চায় না কিছুই। তার হৃদয় ভেঙে গেছে। সে ছুটে গেল আফরিনের বাসার সামনে, কিন্তু তখন দরজা বন্ধ। সবুজের প্রভাব এতটাই যে আফরিন এখন আর ফোনেও ফারদিনের সঙ্গে কথা বলতে পারে না। একদিন লিজের কাছ থেকে ফারদিন জানলো পুরো ঘটনা। সে বুঝলো এটা কোনো স্বাভাবিক বিয়ে নয়, এটা একরকম মানসিক ব্ল্যাকমেল। কিন্তু ফারদিন কী করবে? তবে ফারদিন হার মানে না। সে মনে মনে প্রতিজ্ঞা করলো এই অন্যায় সে হতে দেবে না। তবে সে বুঝতেও পেরেছে সরাসরি কিছু করলে বিপদ বাড়বে। তাই সে অপেক্ষা করতে লাগলো সঠিক সময়। অপেক্ষা করলে এমন কোনো মুহূর্তে যেখানে সে সত্যটা সবার সামনে এনে দিতে পারবে। বিয়ের দিনটি এসে গেল। আফরিন যেন একটা যন্ত্র হয়ে গিয়েছিল। সবুজের পাশ দিয়ে হেঁটে যাওয়া মানে ছিল জীবনের সবচেয়ে বড় আত্মসমর্পণ। সবাই হাততালি দিল, ক্যামেরা ক্লিক করলো, কিন্তু আফরিনের মনে চলছিল এক বিশাল ঝড়। ইমামের সামনে দাঁড়িয়ে থাকা আফরিন প্রথমবার ভয়ে কেঁপে উঠল। কাজী নেজামি আলী যখন বললেন, তুমি কি এই সিদ্ধান্তে নিশ্চিত? আফরিন বিনতা। তখনই রোহান একেবারে সাহসী হয়ে বলল, এই বোন আমার মামাতো বোন, আর এই বোন কোনো টাকার বিনিময়ে বিক্রি হওয়ার মতো নয়। ইমাম চুপচাপ থাকলেন। সবাই তাকিয়ে রইল। এই সময় জান্নাত, রোহানের গার্লফ্রেন্ড, লাইভ স্ট্রিম চালু করে দিল টিকটকে।
এই হচ্ছে সত্য বলে দৃশ্য দেখানো, যেখানে সবুজ মোবাইলে হুমকি দিচ্ছে আর রেকর্ডিং তাই স্পষ্ট শোনাচ্ছে। সবুজ রেগে চিৎকার করে উঠল, এই চলবে না, আমি টাকা দেবো, তুমি মন পরিবর্তন করো। ইমাম চিরকুট উঁচু করে বললেন, একই ঝাঁপি দুইবার নয়। তিনি সবাইকে শান্ত করে বললেন, একজন মেয়েকে অপমান করার কোনো অধিকার নেই কারোর। মাঠে জনতা ভূয়সী সারা বিশ্বরত্ন সাজা দিল বিজয়। সবুজ পুলিশে সোপর্দ হলেন আর আফরিনের বাবা মাও ক্ষমা প্রার্থনা করলেন। আফরিন ফারদিনের কাছে এগিয়ে এসে বলল, তুমি না থাকলে আমি বাঁচতে পারতাম না। ফারদিন চোখে জল পুষিয়ে বলল, আমি চেয়েছিলাম তুই কখনো। সবুজকে গ্রেপ্তারের পর যেন গ্রামের বাতাসটা কিছুটা শান্ত হয়েছিল। জরুনের মানুষজন এতদিন প্রথমবারের মতো বুঝেছিল ক্ষমতা থাকলেও অন্যায়কে চাপা দেওয়া যায় না। আফরিনের বাবা মা কিছুটা ভয় পেয়েছিল, কারণ গ্রামের মানুষজনের চোখে তারা এখন এক লোভী অভিভাবক যারা টাকার লোভে মেয়ের জীবন নষ্ট করতে চেয়েছিল। কিন্তু এই ভয় বেশি দিন টিকল না, কারণ যে মানুষটি কেবল টাকার জন্য অন্যায়কে প্রশ্রয় দিতে পারে তার কাছে আত্মসম্মান শব্দটা শুধু শব্দকোষের পাতই আছে, জীবনে না। সবুজের বাবা হাবিব মাস্টার ছিলেন এক সময়ের শিক্ষক, এখন এক প্রভাবশালী ব্যক্তিত্ব। নিজের ছেলে গ্রেপ্তার হওয়ার খবরে তিনি পুলিশের উপর চাপ সৃষ্টি করেন। টাকা দিয়ে প্রভাব খাটিয়ে সবুজকে জামিন করিয়ে আনেন মাত্র 3 দিনের মাথায়। গ্রামে আবার এক ভয়াল ছায়া নেমে আসে। ফারদিন তখন শহরে কোনো কিছু না জেনেই দিন কাটাচ্ছে নিঃসঙ্গতায়। তার মন পড়ে থাকে জরুনের আকাশে আর চোখে ঘুরে আফরিনের সেই অসহায় মুখ। সে জানে না কি অপেক্ষা করছে ভবিষ্যতের গহ্বরে। সবুজ এবার আর দেরি করল না। সে সরাসরি হাজির হলো আফরিনের বাড়িতে। সোজা গিয়ে বলল, চাচা, আমি এখনও আফরিনকে বিয়ে করতে আগ্রহী। আপনি বলেছিলেন না বিষয়টা সময়ের উপর নির্ভর করবে, সময় তো আমি দিয়েছি। এখন আমি চাই আপনার মেয়ে আমার ঘরের বউ হয়ে আসুক। আফরিনের বাবা, যিনি সবুজের হুমকির ভয় আর আর্থিক প্রলোভনে বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন, একবারও নিজের মেয়ের মতামত নিতে চাইলেন না। আফরিন কান্নায় ভেঙে বলল, আপু প্লিজ, আমি সবুজকে বিয়ে করতে চাই না। ও একজন খারাপ মানুষ। আমি ভালোবাসি ফারদিনকে। ভালোবাসা দিয়ে পেট চলে না। আফরিন, ফারদিন তোকে কি দিতে পারবে? সবুজ তোকে রাজ্যের সুখ দিতে পারবে। তুই বুঝছিস না আমরা কত সমস্যায় আছি? আফরিন বুঝে তার কণ্ঠস্বর এখানে মূল্যহীন। তার চোখ ভিজে ওঠে, হৃদয়ে রক্তক্ষরণ হতে থাকে, কিন্তু তবু সে চেষ্টা করে। সে রাফিয়াকে ফোন করে, লিজা আর মামুনিকে সাহায্য চায়, কিন্তু গ্রামে মেয়েদের কণ্ঠ যতই জোরালো হোক, পরিবারের মেয়েরা তখনও অনেকখানি বঞ্চনার পাতায় লেখা থাকে। সবুজ হুমকি দিয়ে শুরু করলো, তুমি যদি আমাকে বিয়ে না করো, আমি তোমার মা বাবাকে বলবো তুমি ফারদিনের সঙ্গে কি করেছো। আমি ভিডিও করে রেখেছি, তোমার সাথে দেখা করার সময়ের কিছু অংশ। আফরিন হতবাক হয়ে যায়। সবুজ কি তার পিছু নিয়েছিল? গোপনে ভিডিও করছিল? এই নোংরা অশুভ মানুষটাকে বিয়ে করা মানে নিজের সমস্ত অস্তিত্ব বিলীন করে দেওয়া। তারপরও দিন তারিখ ঠিক হলো। কোনো কাগজে সই নয়, সোজা গায়ে হলুদের আয়োজন। রাতারাতি সব কিছু সাজিয়ে ফেলল হাবিব মাস্টার শহরের ব্যস্ত রাস্তায়। ধূসর এক বিকেলে ফারদিন হাঁটছে মাথা নিচু করে। সে জানে না কি করে তার সব স্বপ্ন গুড়িয়ে গেল। কয়েকদিন হলো সে কোনো মতে খবর পেয়েছে আফরিনের বিয়ে ঠিক হয়েছে, কিন্তু কার সঙ্গে কিভাবে তা জানে না। সে শুধু জানে বুকের ভেতরে যন্ত্রণা জমে পাহাড় হয়েছে। সে জানে না কাকে বলবে, কোথায় যাবে। রাশেদ, আসিফ, শরীফ তারা চেষ্টা করছে বন্ধু হিসেবে পাশে থাকতে, কিন্তু ফারদিনের দৃষ্টিতে আজ কোনো আশা নেই। সে রাতের পর রাত ঘুমাতে পারে না, ক্লাসে যায় না, খাওয়া দাওয়া করে না। একদিন সন্ধ্যায় সে হেঁটে চলছিল একটি অনাথ আশ্রমের পাশ দিয়ে। হঠাৎ তার চোখে পড়ে একটি ছোট মেয়ে রাস্তার পাশে পড়ে কাঁদছে। লোকজন পাশ কাটিয়ে যাচ্ছে, কেউ তাকাচ্ছে না। ফারদিন দৌড়ে গিয়ে এলো মেয়েটির কাছে। তুমি কাঁদছো কেন, কি হয়েছে? মেয়েটি মুখ তুলে বলল, আমার মা হারিয়ে গেছে, আমি খুঁজে পাচ্ছি না। ফারদিন তাকে আদর করে পাশে বসায়, জিজ্ঞেস করে নাম পরিচয়। কিছুক্ষণ পর আশ্রমের একজন মহিলা এসে বললেন, এই মেয়ে আমাদের আশ্রমেরই, অনেকক্ষণ ধরে খুঁজছিলাম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ।
ফারদিন তখনই ওই আশ্রমে গিয়ে জানতে চায় আরও। আশ্রমের দায়িত্বশীলরা অবাক হয় এই তরুণের আগ্রহ দেখে। তারপর সে পরিচিত হয় একজন স্বেচ্ছাসেবী মেয়ের সঙ্গে, ইমা। ইমা ছিল একদম বিপরীত ধাঁচের, চঞ্চল, প্রাণবন্ত, কিন্তু মনে গভীর অনুভব। ফারদিন প্রথম দিকে মুখ খুলতো না। ইমা হাসি মুখে বলে উঠল, তুমি তো দেখি একদম সিনেমার নায়ক, কষ্টে ডুবে থাকো, মুখে শব্দ নেই। একদিন না একদিন হাসাতে পারবো তোমাকে। ফারদিন তার দিকে চেয়ে এক ফোঁটা হেসে বলেছিল, সিনেমার নায়করা শেষ দৃশ্যে জিতে যায়, আমি হেরে গেছি অনেক আগেই। আশ্রমের কাজ করতে করতে ফারদিনের মনে শান্তি আসতে শুরু করলো। ইমার সঙ্গে বন্ধুত্বটা গাঢ় হয়ে গেল। একদিন ইমা জানতে চাইল, তোমার চোখের ভেতর সেই মেয়েটি কে, যার জন্য এত কষ্ট? ফারদিন প্রথমবারের মতো তার সব কথা খুলে বলল। ইমা চুপ করে শুনে বলল, সব ভালোবাসা শেষ, বিয়ে হয় না, আর সব বিয়ে ভালোবাসা হয় না। তুমি তোমার ভালোবাসাকে হারাওনি, সময় তোমাকে নতুন একটা ভালোবাসা দিয়েছে। আমি যদি থাকি তাহলে জীবনটা আবার সাজানো সম্ভব। এভাবে সময় গড়িয়ে যায়। এক সময় ফারদিন বুঝতে পারে সে ইমাকে ভালোবেসে ফেলেছে। সে এখন আর কাঁদে না, আর স্মৃতিগুলো তেমন করে যন্ত্রণাও দেয় না। ইমা তাকে জীবনের মানে শেখায়, নতুন করে বাঁচতে শেখায়। তাদের বন্ধুত্ব প্রেমে রূপ নেয়। ফারদিন এবার নিজের পরিবারের সব কথা জানায়। মা বাবা খুশি হয়, তারা ইমাকে পছন্দ করেন। বিয়ের আয়োজন শুরু হয়। আফরিন তখন সবুজের গৃহবন্দী স্ত্রী, বাইরে যেতে পারে না, মোবাইল ব্যবহার করতে পারে না। সবুজের সন্দেহ এখন বাতিক হয়ে গেছে। সে আফরিনকে সন্দেহ করে, মারধর করে, অপমানও করে। আফরিন একদিন আয়নার সামনে দাঁড়িয়ে দেখে তার মুখে সেই উজ্জ্বলতা নেই, চোখে সেই স্বপ্ন নেই। সে জানে তার সব স্বপ্নের কবর দিয়েছে এক অভিশপ্ত সিদ্ধান্ত।